আজকের ছোট গল্প অমৃতে অরুচি। কলমে গুঞ্জন চৈতি। বিয়েবাড়িতে মাংস কম পড়ায় বাকবিতণ্ডা থেকে মারামারি। অতঃপর পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়ে ফিরে গেল। লগ্নভ্রষ্টা হলো দ্যুতি। কিছুক্ষণ পর খবর এলো দ্যুতির বাবা মা দুজনে একসাথে বাড়ির পিছনের স্কুলের ছাদ থেকে লাফ দিয়েছে। অবস্থা ভালো নয়, বাঁচার আশা ক্ষীণ। মেয়ের বিয়ের খরচ ওঠাতে নিজের একমাত্র সম্বল বসত বাড়িটা বন্ধক রেখেছিল দ্যুতির বাবা। তাতে শুধু গয়নার টাকাও জোগাড় না হলে বাড়িটা অবশেষে বিক্রি করে দেন। বিয়ে সম্পন্ন হলে কনে বিদায়ের পরেই মালপত্র নিয়ে ভাড়া বাড়িতে ওঠার কথা ছিল তাদের। পাত্রপক্ষ পণ চায়নি, না টাকা পয়সা, না ঘর সাজানোর আসবাবপত্র, আর না একটা গাড়ি। ছেলে পোস্ট অফিসেই চাকরি করে, সরকারি চাকরি। ভাগ্য করে নাকি এমন ঘরে বিয়ে ঠিক হয়েছিল দ্যুতির। সকলের ভাষ্য মতে পাত্রপক্ষের দাবি ছিল খুবই সামান্য। মেয়েকে হাতে কানে গলায় সোনা দিয়ে সাজিয়ে দিতে হবে, আর পাত্রের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যা একটু বেশি, তাই বরযাত্রীর সংখ্যাও একটু বেশি হবে, মাত্র 150। কোনোভাবেই আপ্যায়নের ত্রুটি রাখা যাবে না। ব্যাস এইটুকুই। গয়না আর খাবার। সরকারি চাকুরি করা বর, এটুকু কি আশা করবে না? খাবারের তালিকা দেওয়া হয়েছিল দ্যুতির বাবাকে। খাসির মাংস সবাই খায় না, আবার মুরগিও সবাই খায় না, তাই আয়োজনে খাসি আর মুরগি দুটোই রাখতে বলা হয়েছিল। মাছের মধ্যে কোরাল মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বড় রুই, আর ডাল, ডিম, সাথে দই মিষ্টি তো আছেই। বাড়ি বিক্রির টাকায় দ্যুতির হাত, কান আর গলা ভরলেও জোগাড় হলো না খেতে না পেয়ে শুকিয়ে যাওয়া বরপক্ষের খাওয়ার খরচ। সঞ্চয় যা ছিল তাতেই এই রাজকীয় খাবারের আয়োজন করতে গেলে 20 জনের আয়োজনও হবে না। শেষমেশ আরও 4 লাখ টাকা ঋণ করে জমজমাট আতিথেয়তার আয়োজন করে দ্যুতির বাবা। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কিন্তু 150 বরযাত্রী আসার কথা থাকলেও বরযাত্রী আসে প্রায় 200-র কাছাকাছি, যার ফলে খাবার কম পড়ে এবং ঘটে এমন লজ্জাজনক দুর্ঘটনা। বিয়ে ভাঙার অপমানে দ্যুতির বুক কাঁপলেও সে কাঁদেনি একটুও। এমন একটা পরিবার যারা 150 বরযাত্রী আসার কথা বলে 200 বরযাত্রী নিয়ে চলে আসে, আবার খাবার কম পড়লে নির্লজ্জের মতো মাংস চেয়ে করে মারামারি, সে পরিবারের হাত থেকে যে বেঁচে গেছে এই অনেক। এমন মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন এই ছোটলোক পরিবারের বউ হলে তো আজীবন নরক যন্ত্রণা পোহাতে হতো। এই ভেবে তো বেশ শক্ত ছিল, কিন্তু তার বাবা মা তাকে গলায় দড়ি দিতে বলে নিজেরাও আত্মহত্যা করল। এই দুঃখ সে রাখবে কোথায়? আর ঋণের বোঝা, সে কি করে শোধ করবে এত টাকার ঋণ? বাবা মা আত্মহত্যার চেষ্টা করার আগে পর্যন্ত এত টাকা ঋণের কথা সে জানতো না। এমনকি বাড়িটাও যে বিক্রি করে দিয়েছে তাও জানতো না। সে জানতো বাড়ি বন্ধক রেখেছে বাবা, বন্ধকের টাকায় বিয়ের আয়োজন হয়েছে। বাবা মায়ের আত্মহত্যার খবর পাড়ায় জানাজানি হতেই বাড়ি এসে উপস্থিত হলো ঋণদাতারা। তখনই সব জানল দ্যুতি। সে ঘর কোনো মেয়ে, বাইরের দুনিয়া সম্পর্কে ধারণা প্রায় নেই বললেই চলে। গ্রামের ভেতর এমন একটা ছোট্ট বাড়ির দাম কত হতে পারে, আর বিয়ের মতো এত বড় আয়োজনের খরচই বা কেমন, তার ধারণা দ্যুতির একদমই নেই। বাবা মা তো বুঝতেও দেয়নি। তাদের সর্বস্ব এই বিয়ের যজ্ঞে আহুতি দিয়ে মেয়ের বরপক্ষের খিদে মেটানোর আয়োজন করেছে। জানলে বিয়ের জন্য রাজি হতো না। দ্যুতি বিয়ের সাজেই হাসপাতালে ছুটল।
যাওয়ার পর জানতে পারল বাবা মা দুজনের অবস্থায় খুব খারাপ। গ্রামের হাসপাতালে তাদের রাখা হলো না, নিতে বলা হলো সদরে। দ্যুতির একমাত্র সম্বল তখন গায়ের গয়নাগুলো। অ্যাম্বুলেন্স ভাড়া এবং চিকিৎসা খরচের জন্য গয়না বিক্রি করবে ভাবল। যাওয়ার আগে মায়ের সাথে কথা বলতে গেল দ্যুতি। শুনতে পেল মা বিড়বিড় করে বলছে, মইরা যা দ্যুতি, গলায় দড়ি দে, সব শেষ। দ্যুতি ভেঙে পড়ল খুব। কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে দৌড়ে বের হতে গিয়ে একটা ছেলের সাথে ধাক্কা লাগলো। ছেলেটা ওষুধ হাতে নিয়ে ঢুকছিল হাসপাতালে। পড়ে ভাঙলো কিছু ওষুধের বোতল। ছেলেটা রেগে মেগে বলল, সিনেমার শুটিং চলছে, নিজেকে নায়িকা মনে হয়? এইভাবে দৌড়ানোর মানে কি? দ্যুতির হিচকি উঠে গিয়েছে কাঁদতে কাঁদতে। কোনো মতে মাপ করবেন বলতে গিয়েও থমকে গেল। পিছন থেকে পাড়ার জগলু কাকার আহাজারি শোনা যাচ্ছে। তাকেই রেখে এসেছিল বাবা মায়ের কাছে। পিছু ডেকে বলছে, তোর বাপে আর নাই রে দ্যুতি, যাইস না, দাদাই আর নাই। এবার পরিস্থিতি বুঝতে পারল অনিন্দ। দ্যুতির বিয়ের সাজ দেখে আরও বেশি মায়া হলো। আহারে, বিয়ের মণ্ডপ থেকে উঠে এসেছে নিশ্চয়ই। হাতে শাঁখা থাকলেও সিঁথিতে সিঁদুর নেই, তার মানে বিয়ে সম্পন্ন হয়নি। তার মধ্যেই হাসপাতালে ছোটাছুটি করতে করতে বাবাকে হারালো। অপরাধবোধে সরি বলবে এর মধ্যেই দ্যুতি জ্ঞান হারালো। লুটিয়ে পড়ল হাসপাতালের মেঝেতে। অনিন্দ দ্যুতিকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলো। দ্যুতিকে জরুরি বিভাগে রেখে ওষুধগুলো আবার কিনে নিয়ে এলো। এর মধ্যে দ্যুতির জ্ঞান ফিরতে খুব বেশি সময় লাগলো না। চোখ খুলেই চিৎকার করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ছুটে গেল বাবার কাছে। এত কিছুর মাঝে দ্যুতি খেয়ালই করলো না সেই অচেনা ছেলে তার সাথে সাথে দৌড়াচ্ছে আর বলছে, শান্ত হন, আপনি দুর্বল, আবার সেন্সলেস হয়ে যাবেন। আপনার মায়ের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। দ্যুতি বাবার কাছে গিয়ে দেখল রক্তাক্ত নিথর শরীরটা হাসপাতালের বেডে পড়ে আছে। পায়ের কাছে বসে খুব কাঁদল। অনিন্দ পাশে দাঁড়িয়ে রইল। না, মেয়েটাকে একলা ফেলেই চলে যেতে পারছে, আর না ভরসা দিয়ে বলতে পারছে, কেঁদো না মেয়ে। জগলু কাকার থেকে সম্পূর্ণ ঘটনা শুনেছে অনিন্দ। হাসপাতালের মোটামুটি সবাই এখন জানে পুরো ঘটনা। বিয়েতে মাংস কম পড়ায় একটা পরিবার কিভাবে শেষ হতে পারে সে গল্প এখন সবার মুখে মুখে। দ্যুতি মায়ের কাছে গেল এবার। মায়ের হাত ধরে বলল, তোমাকে সদরে নিয়ে যাব মা, তোমার কিছু হবে না, আমি এখনই টাকা নিয়ে আসছি। দ্যুতির মা কথা বলতে পারছে না, মুখে অক্সিজেন মাস্ক সরিয়ে খুব কষ্ট নিয়ে বলল, মরস নাই এখনও, গলায় দড়ি দে, আমার চিন্তা করিস না, আমার সময় শেষ, মইরা জামা, নইলে সবাই তোরে ছিঁড়া খাবো, একলা বাঁচা পারবি না, মইরা যা, নিজেরেই বাঁচা, মরলেই বাঁচবি। দ্যুতি আরও ভেঙে পড়ল। একদিকে বাবার মৃত্যু, আর একদিকে মৃত্যু পথযাত্রী মা বলছে মরে যেতে। সে তো এত শক্ত মনের মেয়ে কখনোই ছিল না। কি করে সামলে উঠবে সব? এদিকে অনিন্দও শুনল সবটা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় জগলু কাকাকে ডেকে দ্যুতিকে মায়ের থেকে সরিয়ে নিতে বলল।